নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মোদী সরকারের বিরুদ্ধে কি এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা, তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ ইতিমধ্যে কিন্তু কংগ্রেসের মধ্যে যাকে চাণক্য বলা হয় তিনি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছেন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর উঠে আসছে যে এই মুহূর্তে কংগ্রেসের অভ্যন্তরে যিনি অত্যন্ত সন্তর্পণে থাকেন, যিনি অত্যন্ত বিতর্কে আসেন না বিশেষ, তাই তিনি কিন্তু এবার অ্যাক্টিভ হয়ে পড়েছেন এবং তিনি বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে, যাতে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে প্রার্থী সুদর্শন রেড্ডি তাকে তারা ভোটটা দান করেন। এবং সেখানে কিন্তু বড় একটা খেলার খবর উঠে আসছে, সেই খবর জানাবো। অনাস্থা প্রস্তাব কেন আনতে পারে বিরোধীরা এই মুহূর্তে, সেই খবর জানাবো। এবং তার সঙ্গে জানাবো যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে বোঝাটা সম্পূর্ণভাবে অসম্ভব। তার কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই কিন্তু বেশ খানিকটা আলগা দিচ্ছেন এই মুহূর্তে বিজেপির সঙ্গে যে সম্পর্ক, সেই ক্ষেত্রে সেই সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনারা জানেন যে অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মোদী সরকারের কাছে, সেটা কিন্তু একটা প্রেস্টিজ ফাইট। এবং সেটা নিয়ে বারংবার আমরা খবর তৈরি করছি যে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন সেইখানে কি হবে। তারা চেয়েছিলেন যে একদম সিপি রাধাকৃষ্ণন যাতে পরবর্তী উপরাষ্ট্রপতি হয়ে যান জগদীপ ধনখড়ের পরে, এবং সেটা সন্তর্পণে হয়ে যায়। কিন্তু আইএনডিআই এর জোট সেটা মানলো না। তাদের সঙ্গে যোগাযোগ করা হওয়ার পরেও কিন্তু সুদর্শন রেড্ডি তার নামটা প্রপোজ করা হলো। এবং যে খবর এই মুহূর্তে উঠে আসছে, ডি কে শিবকুমার কর্ণাটকের এই মুহূর্তে ডেপুটি চিফ মিনিস্টার, এবং তাকে কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। তার সঙ্গেই একটা গোপন বৈঠক হয়েছে গত পরশুদিন, এবং সেই বৈঠকের জন্য রাহুল গান্ধী বিহারের যে বিশাল জনসভা সেটা ছেড়েও চলে এসেছিলেন। সুতরাং বুঝতে পারছেন এই ডি কে শিবকুমার তিনি কিন্তু দিল্লি এসেছিলেন এবং দিল্লির পরবর্তীতে তিনি আবারও ফিরে গিয়েছেন কর্ণাটকে। যদিও ডি কে শিবকুমার তার একদম কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার খুব ইচ্ছা, তার সিদ্ধারামাইয়ার সঙ্গে একটা যে কোল্ড ওয়ার সেটা চলে কংগ্রেসের মধ্যেই, কিন্তু ডি কে শিবকুমারকে কিন্তু কংগ্রেসের চাণক্য বলা হয়। এবং ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে ডি কে শিবকুমার তিনি কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে। খবর যেটা উঠে আসছে, ডি কে শিবকুমার তিনি কিন্তু এআইডিএমকে অর্থাৎ তামিলনাড়ুর যে বিরোধী দল এম কে স্টালিনের যে ডিএমকে, তার যে বিপরীতে দল এআইএডিএমকে জয়ললিতার দল, সেই দলের সঙ্গে যোগাযোগ করেছেন ডি কে শিবকুমার। এই জয়ললিতার যে এআইএডিএমকে তারা কিন্তু এই মুহূর্তে বিজেপির সঙ্গে জোটবদ্ধ ভাবে তারা লড়াইটা করেছিল আগের বিধানসভা ইলেকশনে কিংবা এই যে হয়ে যাওয়া অষ্টাদশ লোকসভা নির্বাচনে। সুতরাং তারা বিজেপির প্রার্থীকে ভোট দেবেন এটা কিন্তু কোথাও গিয়ে অবশ্যম্ভাবী, কিন্তু সেখানেই এআইএডিএমকে তাদের দলের যে সাংসদ তাদের সঙ্গে কিন্তু সরাসরি গোপন বৈঠক করছেন ডি কে শিবকুমার। এবং তার সঙ্গে কিন্তু বহু পুরনো হোল্ড আছে, তিনি 63 বছর বয়সী একজন রাজনীতিবিদ এবং তার একটা হোল্ড আছে, তার অবশ্যই একটা যে বক্তব্য রাখার জায়গা সেটা কিন্তু রয়েছে। এবং আপনারা যদি দেশের রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল হন, আপনাদের মনে থাকবে যে হিমাচল প্রদেশে কয়েক বছর আগে কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার পড়ে যেতে পারে, কিন্তু সেখানেও কিন্তু গিয়েছিলেন ডি কে শিবকুমার এবং তিনি যাওয়ার পর বেশ কিছু মিটিং করেন, গোপন বৈঠক করেন, এবং তারপর কিন্তু দেখা যায় যে হিমাচল প্রদেশের সরকার যেমন থাকার ঠিক তেমনই থেকে গিয়েছে। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে ডি কে শিবকুমার কিন্তু এআইএডিএমকে তাদের সঙ্গে লাগাতার বৈঠক করছে, ফোন করছেন তাদের যে সাংসদ তাদেরকে, এবং তারা কিন্তু যে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া কিংবা এনডিএ সরকারের যে প্রার্থী তাকে ভোট দেওয়া সেটার থেকে ঘুরে যাবেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ ডি কে শিবকুমার এই খেলাটা খেলছেন। অন্যদিকে খবর উঠে আসছে, আপনাদের আগেই জানিয়েছি, রেমন্ত রেড্ডি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দূতের ভূমিকা পালন করছেন ইতিমধ্যেই। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কিন্তু রেমন্ত রেড্ডির বারংবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং চন্দ্রবাবু নাইডুর বাড়িতে মাঝে মধ্যে রেমন্ত রেড্ডি যান। তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে কংগ্রেস নেতা, এবং সেই জায়গা থেকে যে খবরটা মারাত্মকভাবে উঠে আসছিল যে চন্দ্রবাবু নাইডুকে জিজ্ঞেস করার মাধ্যমেই আইএনডিআই এর জোট একদম অন্ধ্রপ্রদেশের একজন প্রার্থী, অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র তাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে এই যে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন সেখানে। এবং অবশ্যই তার সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। সুদর্শন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত পার্সোনাল পরিচিত, প্রায় 30 বছর আগে তিনি যখন লয়ার ছিলেন তিনি চন্দ্রবাবু নাইডুর পার্সোনাল লয়ার ছিলেন। সুতরাং বুঝতেই পারছেন সুদর্শন রেড্ডির প্রতি চন্দ্রবাবু নাইডু কিংবা তার যে 16 জন সাংসদ তাদের যে একটা দুর্বল হওয়ার প্রেক্ষাপট সেটা কিন্তু আছেই, এবং সেই কাজটা লাগাতার করছেন কিন্তু রেমন্ত রেড্ডি। অন্যদিকে ডি কে শিবকুমার তিনি কিন্তু ইতিমধ্যেই তামিলনাড়ুটাকে টার্গেট করেছেন। তামিলনাড়ুর এম কে স্টালিন তাদের পক্ষ থেকে তো ভোট দেওয়া হবেই সুদর্শন রেড্ডিকে, কিন্তু এম কে স্টালিনের উল্টো দিকে যে রয়েছে একটা ছোট দল, আঞ্চলিক দল, তারা
তারা শুধু তামিলনাড়ু কেন্দ্রিক লড়াইটা করে। জয়ললিতা যে বিশাল বড় নেত্রী ছিলেন AIADMK, সেই দলের কিন্তু রীতিমতন বিভিন্ন সাংসদদের সঙ্গে যোগাযোগ করছেন ইতিমধ্যে DK শিবকুমার, এবং সেই খবরটা কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই সেটা কিন্তু একটা ভয়ের জায়গা মোদী এবং অমিত শাহের কাছে। তার কারণ তার সঙ্গে উড়িষ্যার যে এর আগের সরকার চলতো নবীন পট্টনায়ক, সেই নবীন পট্টনায়কের লোকসভাতে তো খুব বেশি সাংসদ নেই, কিন্তু রাজ্যসভায় তাদের বেশ কিছু সাংসদ রয়েছে। যেহেতু তাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা বিধানসভা, সেখান থেকে যেহেতু তারা চুজ করে রাজ্যসভায় সাংসদদের পাঠায়, সেই জায়গা থেকে তাদের কিন্তু রাজ্যসভায় এখনো বেশ কিছু সাংসদরা রয়েছে এবং তারাও ভোট করবে, এবং তাদের সঙ্গে কিন্তু লাগাতার যোগাযোগ করছেন এই DK শিবকুমার। সুতরাং বুঝতে পারছেন যে DK শিবকুমারের এখন কিন্তু যে দায়িত্বটা মূল দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গের পক্ষ থেকে, সেটা কিন্তু একমাত্র যে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনটা কোনোভাবে যদি ঘোরানো যায় তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো খেলা হতে পারে। এবং DK শিবকুমারের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, তিনি কিন্তু সম্পূর্ণভাবে যে বলছেন যে আপনারা গিয়ে ক্রস ভোটিং করুন, সেটা নাও হতে পারে। ইতিমধ্যেই কিন্তু AIADMK তার বিভিন্ন সাংসদদের মধ্যে থেকে খবর উঠে আসছে যে তারা ভোট দিতে যাবেন না, তার কারণ তারা সেই সময় দেশের বাইরে থাকছেন, কেউ কেউ সেই সময় অসুস্থ থাকছেন বলতে এখন থেকেই তারা অসুস্থ। সুতরাং 9 সেপ্টেম্বর তারা হয়তো ভোট নাও দিতে যেতে পারেন। সেটাও যদি হয় তাহলেও তো সেই ক্ষেত্রে সেটা ক্রস ভোটিং এর সমতুল্যই অনেকটা হলো, তার কারণ NDA যে পার্সেন্টেজ অফ ভোটটা পেত, ধরুন 10টা ভোট পেত NDA একদম তামিলনাড়ু থেকে AIADMK তাদের পক্ষ থেকে, সেখানে 10 জন যদি না যায় তাহলে তো অবশ্যই এদিকে সুদর্শন রেড্ডির জয়ের ব্যাপারটা অনেকটাই প্রশস্ত হয়ে যায়। এবং অন্যদিকে সুদর্শন রেড্ডি কালকে আবার প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি সেখানে একদম সরাসরি কনফিডেন্সের সঙ্গে বলেছেন যে তিনি জিতবেন। কিসের ভিত্তিতে জিতবেন? অঙ্ক তো তা বলছে না, একদম সাদা চোখে যদি অঙ্ক করা হয় সেটা তো তা বলছে না, তাহলে কিসের ভিত্তিতে জিতবেন বলছেন সুদর্শন রেড্ডি। এর আগেও বিভিন্ন সময় খবর উঠে এসেছে যে সুদর্শন রেড্ডি পার্সোনালি বহু সাংসদদের সঙ্গে যোগাযোগ করছেন, যারা বিজেপির অভ্যন্তরে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন সুদর্শন রেড্ডি। এবং অন্যদিকে এই মুহূর্তে কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যেটা আরেকটা বিষয় চিন্তা, সেটা কিন্তু জেডিইউ এর যে সাংসদরা, জেডিইউ সাংসদদের আগে আপনাদের খবর দিয়েছিলাম যে নীতিশ কুমার তিনি সরাসরি দিল্লি উড়ে গিয়েছেন, কারণ জেডিইউ দুই যে নেতা, যে বিহারের মধ্যে দুই নেতার মধ্যে বিজেপির নেতা এবং জেডিইউ দলের নেতা, তাদের মধ্যে একটা রীতিমতন মারামারির পরিস্থিতি তৈরি হয় এবং সেদিন সন্ধ্যেবেলায় উড়ে চলে গিয়েছিলেন নীতিশ কুমার দিল্লিতে। কিন্তু যে খবরটা উঠে আসছে নীতিশ কুমারের সঙ্গে তারপরেও দেখা করেননি অমিত শাহ। সুতরাং বুঝতে পারছেন যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নীতিশ কুমার কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে দেখছেন এবং নীতিশ কুমারকে সম্পূর্ণ যে সিট প্রদান করা হবে সেটা কোন রেশিওতে সিটটা প্রদান করা হবে। তিনি চাইছেন এই মুহূর্তে 100টার কাছাকাছি তিনি সিট যাতে পান, অন্তত বিহারে লড়াই করবার জন্য জেডিইউ দল যাতে 100টার কাছাকাছি সিট পায়। কিন্তু সেই ক্ষেত্রে এর আগের বারের যেটা হিসাব, সেটা কিন্তু 73টা মাত্র সিট দেওয়া হয়েছিল নীতিশ কুমারের জেডিইউ দলকে, বাদবাকি সব সিটে লড়াই করেছিল ভারতীয় জনতা পার্টি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে নীতিশ কুমার যদি 100টা সিটের নেগোসিয়েশনটা না করতে পারে তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে নীতিশ কুমারের যে 12 জন সাংসদ লোকসভায় রয়েছে এবং অবশ্যই রাজ্যসভাতেও বেশ কিছু সাংসদ রয়েছে, তারাও কিন্তু একদম খেলাটা ঘুরিয়ে দিতে পারে, যেহেতু সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে ভোটটা হবে। বারংবার আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে যেভাবে একদম প্রত্যেকটা দল তারা একদম ঝাঁপিয়ে পড়ছে, তাদের আঞ্চলিক দলগুলোকে একদম রীতিমতন একতাবদ্ধ করতে চাইছে, আঞ্চলিক দলের যে ভোটগুলো সেগুলো এনডিএ এর পক্ষে যাতে না পড়ে সেগুলো একতাবদ্ধ করতে চাইছে INDI এর তরফ থেকে। কংগ্রেস নেতারা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অন্যদিকে DK শিবকুমার তাকে নামিয়ে দেওয়া হয়েছে, তিনি তামিলনাড়ুর সঙ্গে যোগাযোগ করছেন, তিনি একদম উড়িষ্যার সঙ্গে যোগাযোগ করছেন। এগুলো তো ছোট ছোট দল, একদম আঞ্চলিক দল। উড়িষ্যা ছাড়া বিজেডি যে দল, নবীন পট্টনায়কের দল, সেখানে তাদের আর কোনো অস্তিত্ব নেই বিশেষ কোনো জায়গায়। অন্যদিকে AIADMK তাদের অন্য জায়গায় কোনো অস্তিত্ব নেই তামিলনাড়ু ছাড়া। সুতরাং তাদেরকে একত্রিত করা সেই কাজটা কিন্তু কংগ্রেস করছে, কিংবা বলা যেতে পারে INDI জোট করছে। অন্যদিকে এই মুহূর্তে NDA শরিক দল কিংবা NDA যে চাণক্য বলা হয় যাকে অমিত শাহকে এই মুহূর্তে চিরাগ পাসওয়ান কিংবা চন্দ্রবাবু নাইডু কিংবা একদম সরাসরি জগনমোহন রেড্ডি তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তেমনও কিন্তু খবর উঠে আসছে। জগনমোহন রেড্ডির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন রাজনাথ সিং এবং জগনমোহন রেড্ডি তিনি অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও কিন্তু তিনি বলেছেন যে তিনি NDA প্রার্থীকে ভোট দেবেন। এবার চন্দ্রবাবু নাইডু কোথায় ভোট দেন, সরকারে থেকে NDA শরিক দল হিসাবে থেকে তিনি কোথায় ভোট দেন, সেটা কিন্তু এখন একটা প্রশ্ন চিহ্নের মুখেই পড়ছে। তার কারণ বারংবার ঘন ঘন যাতায়াত করছেন রেমন্ত রেড্ডি এবং যোগাযোগ করছেন, এবং খবর যেটা উঠে আসছে জগনমোহন রেড্ডি যিনি অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী
তিনি খবরটা দিচ্ছেন যে হটলাইন রয়েছে রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর, এমনকি চন্দ্রবাবু নাইডুকে জিজ্ঞেস করে এনডিএ শরিক দলের যে প্রার্থী সুদর্শন রেড্ডি তার নামটা প্রপোজ করা হয়েছে। সময় সমস্ত উত্তর দেবে, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। 9 সেপ্টেম্বর রাত্রিবেলা কি রেজাল্ট উঠে আসছে, সিপি রাধাকৃষ্ণন যদি জেতেও কত ভোটের ঠিক ব্যবধানে তিনি জিতছেন, সেটা যদি 10 ভোটের ব্যবধানে 12 ভোটের ব্যবধানে হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা একটা লজ্জার জায়গা। অন্যদিকে অনাস্থা প্রস্তাব এই মুহূর্তে কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে আনতে পারে বিরোধীরা, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তার কারণ নরেন্দ্র মোদীর সরকার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফেলিয়ার হিসেবে ধরা দিচ্ছে, সেই রকম একটা ছবি ধরা পড়ছে। তার কারণ এই যে ট্যারিফ চাপিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকারের উপর কিংবা ভারত সরকারের উপর আমেরিকা 50%, সেটা নিয়ে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে আছে। বিহারে যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেল, তাদের 1 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কারোর রিকোয়েস্ট কিন্তু নেওয়া হয়নি, অর্থাৎ তাদের যে নামটা আবার পুনর্নথিভুক্তকরণ হবে সেটা কিন্তু বিহারের ভোটের আগে সেই প্রক্রিয়াটা করা হলো না ইলেকশন কমিশনের মধ্যে থেকে। এবং ভোট চুরি সেটা নিয়ে যেভাবে একদম রাহুল গান্ধী মাতোয়ারা হয়েছেন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে একসাথে জুড়েছেন তিনি, বিজেপি বিরোধী একটা জোট তৈরি করেছে, তাদের পক্ষ থেকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে সামগ্রিক প্রেক্ষাপটগুলো মিলিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে সরকারের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব পর্যন্ত আনা হতে পারে, এমন কিন্তু খবর সূত্রের। এবার দেখা যাক কবে কি হয়। অবশ্যই এই মুহূর্তে আজকে 1 সেপ্টেম্বর রাহুল গান্ধী তার বিহারের যে বিশাল বড় যাত্রা সেটা শেষ করবেন, সেই নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের আপডেট দিতে থাকবো। আজকে পাটনায় বিশাল সভা আছে, সেখানে তৃণমূল কংগ্রেসে যুক্ত হবে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যুক্ত হবে। সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।